আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজীপুরে কাশিমপুর কারাগারে এক নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারি সাজাপ্রাপ্ত বন্দী তুষারের সময় কাটানোর ঘটনায় প্রত্যাহার করা হল কারাগার 1-এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে। গাজীপুরের জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম আনন্দ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় গাজীপুরে কাশিমপুর কারাগার 1-এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জন ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকেও প্রত্যাহার করা হয়। তবে ইতিমধ্যে কারা অধিদপ্তর থেকে 2 জনকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের যে জেল সুপার এবং যে জেলার আছেন 2 জনকে প্রত্যাহার করেছে। তারা আজকেই দায়িত্ব হস্তান্তর করে এখান থেকে তারা চলে যাবেন। আর আমাদের তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ থাকবে এবং যে ফাইন্ডিংস থাকবে সেই অনুপাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করব। মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8023 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 473 জন দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল 5,31,799 জন। রোববার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ফরিদপুরে আলফাডাঙ্গায় বিকাশের এক এজেন্টকে হাতুড়ি পেটা করে 10 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ছিনতাই হওয়া টাকার মধ্যে উদ্ধারও করা হয় 3 লাখ টাকা। রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এই ঘটনায় জড়িত আরও 2 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে রোববার দিনব্যাপী অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হল গাজীপুরের বড়ইবাড়ি, গোয়ালবাথান ও দরবাড়ি এলাকায়। এ সময় 6টি ইটভাটার মালিককে জরিমানা করা হয় 32 লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় 6টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে বেকু মেশিন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। গড়মাটি এলাকায় একটি আয়ুর্বেদিক ল্যাবরেটরির মালিক মুজাফফর হোসেন তার জামাতার সহযোগিতায় নাটোরের বড়াইগ্রাম এলাকায় নকল ঔষধ তৈরি করে আসছিল, যার প্রতিবাদ করায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে নাটোরের বড়াইগ্রামে রোববার দুপুরে নকল আয়ুর্বেদিক ঔষধ তৈরি ও এলাকাবাসীর উপর নির্যাতনকারী বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দীর্ঘ 12 বছর পর নারী নির্যাতন মামলায় রংপুরে 13 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবেদ হোসেন এই রায় প্রদান করেন। মামলার বাদী পক্ষের 8 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা আদেশ প্রদান করেন। উল্লেখ্য 2009 সালে রংপুর নগরীর মধ্য বিন্নাটারি এলাকায় 13 বছর বয়সী এক শিশু কন্যাকে একই এলাকায় আইনুল হক শ্লীলতাহানি করে। নারায়ণগঞ্জের আতঙ্কের অপর এক নাম ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। রাতের বেলায় 8 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বেশিরভাগ স্থানেই থাকে বিদঘুটে অন্ধকার। এতে করে প্রতিনিয়তই ঘটছে চুরি, ছিনতাই, ধর্ষণের মতো গুরুতর অপরাধ। অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। আলোচিত 7 খুনের মতো অপরাধমূলক ঘটনার সূচনাও হয়েছে এই সড়কটি ধরেই। নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফা লিঙ্কনের প্রতিবেদন। রাজধানী ঢাকার নিকটবর্তী হয় ব্যবসা ও অন্যান্য জেলার যোগাযোগ ক্ষেত্রে নারায়ণগঞ্জের এই লিংক রোডটি অন্যতম। এই সংযোগ সড়ক ব্যবহার করেই বৃহত্তর শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াত ক্ষেত্রে ছোট বড় হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন সহ নানা পেশার 1.5 লক্ষ মানুষের চলাচল রয়েছে এই সড়কটিতে। তবে নানা অব্যবস্থাপনায় 8.15 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি জনসাধারণের কাছে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। বিশেষ করে রাতের অন্ধকারাচ্ছন্ন এই পথে চলাচল ও পারাপারে বিভিন্ন সড়ক দুর্ঘটনায়ও প্রাণ হারিয়েছে অনেকেই। বাতি জানা গাড়ি ব্রেক ফেলে কত গাতা পয়দা জায়গা। এত বড় নারায়ণগঞ্জ শহরের ভিতরে আমরা রাত্রের বেলা চলাচল করতে পারি না, রাস্তায় বাতি নাই, কিছু নাই। যে জায়গায় অন্ধকার ওই জায়গার ভিতরে গেলে হয়তো পোলাপান খালি থাকে, ছিনতাইগিরি খালি থাকে। 2014 সাল থেকে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছে এই সড়কটি। এই সড়কের পাশেই 1/2 শতাধিক সরকারি বিভিন্ন দপ্তর, জেলা কারাগার সহ রয়েছে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। তবে রাতের বেলা এই সড়ক দিয়ে চলাচল করলেও বুঝার উপায় নেই পাশে আদৌ কোনো গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তর কিংবা স্টেডিয়াম ছিল।
যেখান থেকে পুলিশের পোশাক পরিহিত ছিনতাইকারী চক্র একটি মাইক্রোবাস ছিনতাইয়ে সফল হয়েছিল। এই সড়ক থেকেই গত 7 বছর আগে 7 খুনের ঘটনায় নিহত 7 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। এখানে ছিনতাই ঘটনার সংখ্যা এতটাই আশঙ্কাজনক, যেখানে ছিনতাইকারীদের মারাত্মক হামলার শিকার হয়ে একজন সাংবাদিক কোনো মতে বেঁচে যায়। তবে এই ঘটনার কয়েক বছর পর সিএনজি রিক্সা চালক বেঁচে থাকা ছিনতাইকারীদের হামলায় মর্মান্তিক মৃত্যু হয় এক তরুণ মেধাবী সাংবাদিকের। একটা গার্মেন্টসের কর্মীকে 2 জন ছিনতাইকারী মেরে ফেলেছে। আমি সাংবাদিকতা করি, আমি পেশাগত দায়িত্ব পালন করে ঢাকা থেকে ফেরার পথে আমিও ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হই। আমাকে তারা মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। এসব বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, লাইটের একটু স্বল্পতা আছে, সেজন্য ছিনতাইকারীরা অন্ধকার স্থানটাকে তাদের নিরাপদ বলে তারা বেছে নেয়। আমাদের এখানে টহল পার্টি প্রতিনিয়ত টহল দিচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি। সচেতন মানুষের দাবি, এই সড়কের পাশে সৌন্দর্য বর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ ও ল্যাম্পপোস্টের মাধ্যমে পর্যন্ত আলোর ব্যবস্থার পাশাপাশি পুলিশের চেকপোস্ট ও কঠোর তৎপরতা বাড়ালে নিরাপদ হতে পারে ঢাকা নারায়ণগঞ্জের অন্যতম সংযোগ সড়কটি। এতে করে যেমনি পথচারীরা খুঁজে পাবে আলো, তেমনি আধারের সাথেই দূর হবে সকল অপরাধ। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ। পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল লক্ষ্মীপুরের রামগঞ্জে। রোববার দুপুরে রামগঞ্জ পৌর শহরের 9 নম্বর ওয়ার্ডে আঙ্গারপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান শুভ ও হাসান হাবিব সমর্থকদের মাঝে নির্বাচনী প্রচারণাকালে এই সংঘর্ষ বাধে। এতে আহত হয় উভয় পক্ষের 10 জন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রংপুরের পীরগাছা থানার পূর্বদেবু গ্রামের অসহায় কৃষকের আবাদি জমি দখলের পর ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ভূমিদস্যুর মামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে একই এলাকার প্রভাবশালী শহরউদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের সময় বাধা দিলে কৃষক আবুল কাশেমের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কৃষক পরিবারের প্রতিবন্ধী শিশুসহ 10 জনকে গুরুতর আহত করে। এ সময় 4 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পীরগাছা থানা পুলিশ। তখন আমাদের কেউ নাই বাবা, শখ 2টা ছেলে, আবার শোক মেডিকেলে, বউ বেটি শোক মেডিকেলে। এখন আমরা আছেন, আমি বিশেষ চাই বাবা, সত্যি বিশেষ চাই। আমি দীর্ঘদিন থেকে এরকম মানুষের উপর অত্যাচার এবং জুলুম করে এবং এইভাবে লুটপাট করিয়ে খায়। এটা আমরা গ্রামবাসী চাই যে এটার বিচার হোক। চারপাশে এগুলো নিয়ে গেছে লুটপাট করিয়ে, এই যে 3 ডাং আছে, এই যে দেখেন এগুলো ভাঙছে, এগুলো করছে সুপুনি করি আমরা নিয়ে গেল। আমার দাদার গা শরীর ছিল, কয় সিলেজ না সিলেলে তো জব করবো। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।